আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ার ইসলামের বিশেষ আয়োজন শিক্ষা পরামর্শ বিভাগে আমরা আমাদের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা আমাদের পরীক্ষা বিষয়ক তৃতীয় পর্ব আলোচনা করতে যাচ্ছি। আমাদের প্রথম পর্ব ছিল খেয়ারের আগের সময়গুলোতে আমরা কী করব। দ্বিতীয় আলোচনা ছিল খেয়ার চলাকালীন আমরা আমাদের কী ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে খেয়ারকে সাজাতে পারি। আর আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পরীক্ষার আগের দিন আমাদেরকে কী করণীয়, পরীক্ষার আগের দিনের করণীয় সংক্রান্ত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী ভাই, আমরা খেয়ারের প্রস্তুতি নিয়েছি এবং ইতিমধ্যেই যদি আমাদের এই পরামর্শগুলোকে শিক্ষার্থী ভাইরা অনুসরণ করে থাকেন তাহলে ইতিমধ্যেই আমার 3টি খতম সম্পন্ন হয়ে গেছে। যদি সম্ভব হয় আমরা আমাদের শিক্ষার্থী ভাইদেরকে আরও একটি খতম আছে যেটি মাত্র অল্প সময় শেষ হয়ে যায়, যেটিকে আমরা নাম দিয়েছি তাসাফফুহ, সাফহা উল্টানা। আপনি যদি চাইলে এরকম করতে পারেন, আপনি যখন পড়াশোনা করবেন তো এই যে এই পৃষ্ঠায় কী আছে আপনি শুধু পৃষ্ঠা উল্টাবেন আর কল্পনা করবেন আমার এই পৃষ্ঠাতে, এখানে উদাহরণস্বরূপ আমি এখন যে পৃষ্ঠাটা উল্টাচ্ছি তো সেখানে আলোচনা চলছে কিতাবুত তাহারাত। আর কিতাবুত তাহারার মধ্যে সুনানুল ওযু, অজুর সুন্নত, অজুর সুন্নত এতটি, 1 নম্বর এটি, 2 নম্বর এটি, 3 নম্বর এটি, এরকম আপনি শুধু কল্পনা করতে থাকবেন আর পৃষ্ঠা উল্টাতে থাকবেন। তারপরের পৃষ্ঠায় অজুর ওয়াজিবগুলো আছে, তারপরের পৃষ্ঠায় নামাজের ফরজগুলো আছে, তারপরের পৃষ্ঠায় এরকমভাবে কি আছে আপনার এখন সব মুখস্থ আছে। আপনি শুধু একটু আলোচনাগুলোকে আপনি একটু কল্পনা করতে থাকবেন আর পৃষ্ঠা উল্টাতে থাকবেন। আমরা এই খতমের নাম বলি তাসাফফুহ, সাফহা উল্টানা, উল্টাতে রেহনা। তো চাইলে আপনারা যদি এই খতমটিও দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের এটিও আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো যাই হোক, চলুন যেটা আমরা বলতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী ভাইরা, যদি আমরা 3টি খতম দিয়ে থাকি কিংবা কোনো ত্রুটিও হয়ে থাকে, এখনও আমরা সফলতার পথ থেকে বিচ্যুত হইনি, আমরা এখনও আলহামদুলিল্লাহ সফলতার পথে আছি। আমাদেরকে যেটা করতে হবে, আজকের সময়গুলো, পরীক্ষার আগের দিনের সময়গুলো এতটা মূল্যবান যেন আমি যেভাবে মূল্যবান সম্পদ হিসেব করে খরচ করি, পকেটের টাকা পয়সা যেভাবে মানুষ হিসেব করে খরচ করে, মূল্যবান হীরা জওহর হলে যেমন খরচ করবে, ঠিক সেভাবে আজকে আমি আমার সময়কে খুব হিসেব করে খরচ করব। তো আজকের এই দিনে আমাদের কী কী করণীয় আছে, চলুন আমরা সেই করণীয়গুলো নিয়ে আলোচনা করি। তো দেখুন, প্রথম যে বিষয়টি দাঁড়াবে সেটি হচ্ছে আপনার জন্য প্রথম পরামর্শ, আগামীকালের পরীক্ষার পড়া আপনি কয়টা বাজে কোন দিন থেকে শুরু করবেন। প্রথম সময়কে হতে পারে আপনি আগের দিন যে কোনো একটা টাইমে শুরু করবেন, এমনকি খুব বেশি সহজ হলে জোহর থেকেও হতে পারে, ফজরের পর থেকে হতে পারে, জোহরের পর থেকে হতে পারে, আরও পরেও হতে পারে। কিন্তু মনে রাখবেন আপনি সেটার জন্য আপনার একটা পরিকল্পনা থাকে, নতুবা এমন হবে যে আপনি কিন্তু শেষ করতে পারবেন না, কিন্তু সময় শেষ হয়ে যাবে। আর এরকম ভুল করা একজন মেধাবী ছাত্রের কথা এই মুহূর্তেও আমার মনে আছে, যে এই ভুলটুকু করার কারণে তার প্রথম পরীক্ষাটা ভালো হয়নি এবং এটা তার অনেক বড় মনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং প্রিয় শিক্ষার্থী ভাই, প্রথম দিনের পরীক্ষার বিষয়টা কেমন, সেটাকে আমাকে খতম দিতে হলে কবে শেষ থেকে শুরু করতে হবে, এমনকি 1 দিন আগে না 2 দিন আগে। বিশেষ করে আপনারা যখন বার্ষিক পরীক্ষা দিবেন এমন প্রয়োজন দেখা দিবে যে এই কিতাবটিকে আপনাকে 1 দিন বা 2 দিন আগেও শুরু করা প্রয়োজন হতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই, তো চলুন আমরা আমাদের এই প্রথম সিদ্ধান্ত থাকবে, আমার প্রথম দিনের পরীক্ষার কিতাবটি আমি কখন থেকে প্রস্তুতি শুরু করব। আমাদের দ্বিতীয় পরামর্শ থাকবে, আমরা যখন প্রস্তুতি নিব, খেয়ারের সময় তো অবশ্যই আজকে, চলুন আমরা আমাদের যখন প্রস্তুতি নিব, আমার এই কিতাবে কি কি ধরনের প্রশ্ন হয়, প্রশ্নের ধরনগুলো যেন আমার মাথায় থাকে। যেমন ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, তো সেখানে তাশকিল, এরাব লাগানো, জের জবর লাগানোর বিষয় থাকবে, আপনার জন্য হাল্লু লুগাত থাকতে পারে, আপনার জন্য তারকিব থাকতে পারে, আপনার জন্য শানে নজুল থাকতে পারে, আপনার জন্য এরকম কোনো ওয়াকিয়া মুতাল্লিকা থাকতে পারে, কোনো মাসালার বিধান থাকতে পারে। কি কি ধরনের প্রশ্ন হয়, আপনি সেই প্রশ্নের ধরনগুলো মাথায় রেখে যদি প্রস্তুতি নেন তাহলে এরকম হবে, যেমন প্রশ্ন আসবে আপনার প্রস্তুতিও এমন হবে। এই ছাত্রের জন্য এরকম হবে না যে সে প্রস্তুতি নিয়েছে এক ধরনের, গিয়ে দেখে প্রশ্ন হচ্ছে আরেক ধরনের, এইটা থেকে সে বেঁচে যাবে। তৃতীয় পরামর্শ হচ্ছে, পরীক্ষার আগের দিনের আসরের পর আমরা কী করব। পরীক্ষার আগের দিন আসরের পর আমরা আমাদের পরীক্ষার সামানগুলো যেগুলো পূর্বে ক্রয় করা আছে এবং আগের কিছু বিষয়কে একটু করে নেব, সেটি হচ্ছে আমরা আগামীকাল আমার পরীক্ষার যত সামানপত্রের প্রয়োজন হতে পারে আমরা এই সবগুলো সামানকে ব্যবস্থা করে ফেলব। কি কি? ধরুন আমি আপনাকে 10টি সামানের কথা বলছি। 1 নম্বর, আমাদের এই যে দেখুন আমি আপনাদের সামনে এখানে নিয়ে এসেছি যেগুলো আছে,
ধরুন 1 নম্বরে আমাদের জন্য একটি হার্ডবোর্ডের প্রয়োজন হবে। 1 নম্বরে আমাদের জন্য হার্ডবোর্ডের প্রয়োজন হবে। এই যে দেখুন এরকম একটা হার্ডবোর্ড আপনি রাখলেন, এই হার্ডবোর্ডের প্রয়োজন হবে। দ্বিতীয় আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে 4টি কলম। দেখুন আপনি 4টি কলম পরীক্ষার হলে নিয়ে যাবেন। 4টি কলমের মধ্যে হচ্ছে আপনি 3টি রাখবেন কালো কলম, এটি এক ধরনের জেল কলম আছে, শীষ কলমও রাখবেন। শীষ কলম এবং জেল কলম মিলিয়ে 4টি কালো কলম রাখবেন। একটি নীল অথবা সবুজ, আপনার যে ধরনের কলম পছন্দ হয় একটি রাখতে পারেন। তবে মনে রাখবেন বেফাকের আমাদের কেন্দ্রীয় পরীক্ষার মূল নিয়ম হচ্ছে শুধু কালো কলম দিয়ে পরীক্ষা দেয়া। যদিও আমাদের সকল শিক্ষার্থী ভাইরা এটা জানেন কিনা আমি জানি না, তাদের মূল নিয়ম হচ্ছে শুধু কালো কলম দিয়ে পরীক্ষা দেয়া, এবং আপনি এটার মধ্যে যতটুকু সাজসজ্জা বা সুন্দর করে দিতে পারেন সেটা। রঙিন কলম ব্যবহার করা তাদের নিয়মের মধ্যে মৌলিকভাবে নেই। তো যাই হোক, এই কালো কলম দিয়ে পরীক্ষা দেওয়া আমি দেখেছি, এবং যখন বেফাক বোর্ডের নিরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করার সুযোগ আলহামদুলিল্লাহ আমার হয়েছিল 1 বছর। তো সেখানে আমি যেটা দেখেছি, অনেক মেধাবী ছাত্ররা মনে হচ্ছে যে তারা সেই নিয়মটা জানে, এবং শুধু কালো কলমের মধ্যেই সে তার পুরা দক্ষতা যোগ্যতার প্রকাশ করতে সে পেরেছে। সুতরাং আপনি চাইলে কিন্তু শুধু কলম দিয়েই সম্ভব। 4টি কালো কলম এর জন্য আমরা রাখতে বলছি। যেমন ধরুন অনেক সময় এমন হতে পারে কাগজে অনেক সময় এক ধরনের কলম ডিস্টার্ব করলে তো আপনি আরেক ধরনের কলম রাখবেন। কোনো কারণে কালি শেষ হয়ে গেল, পরীক্ষার সময় আপনার সামান ক্রয়ের আর কোনো পেরেশানি নেই, 4টি কলমের বেশি প্রয়োজন হবে না, এবং কলমকে তালাশ করারও জন্য প্রয়োজন না হয়, আপনি 4টি কলম রাখুন। 4টি কলমের মধ্যে কালো কলম 4টি আর একটি হচ্ছে নীল বা সবুজ কলম। এটি আপনি বাউন্ডারি করুন অথবা কোনো শিরোনামের জন্য আপনি এটি বেরোন। বেশি কোনো রং ইত্যাদি করার মধ্যে কোনো নম্বর নেই, এবং যদি আপনার লেখা সুন্দর হয় আপনি এতটুকু দিয়ে অনেক সাজাতে পারবেন এবং অনেক সুন্দর করতে পারবেন। সুতরাং অনেক কালি ব্যবহার করা ক্ষেত্র বিশেষ অনেক মুমতাহিনকে বিরক্ত করে, এবং এটা খুব বেশি কাজের কিছু নয়। সুতরাং এই কালি ইত্যাদি রং করার পেছনে আমরা সময় ব্যয় না করে মূল উত্তরকে যতটা শক্তিশালী করা যায় আমরা সেটার পেছনে সময় দিব। অতএব 3-4টি কলম রাখবো কালো কলম, শীষ কলম এবং জেল কলম মিলিয়ে একটি রাখবো হচ্ছে এরকম সবুজ কলম। এই গেল আমাদের হার্ডবোর্ড 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমরা বললাম যে আমরা 4টি কলম রাখবো। 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে এরকম রেখা টানা কাগজ থাকবে। আমাদের ছাত্ররা সাধারণত এরকম রেখা টানা কাগজ রাখে। তো দেখুন এই রেখা টানা কাগজ রাখবো, এবং আমাদের 4 নম্বর যে সামানটা রাখবো সেটি হচ্ছে আমাদের জন্য এরকমের একটি চতুর্ভুজ 4 কোণা বিশিষ্ট এরকম রাখবো আমরা, যেটা এরকম 4 ধরনের থাকে। এটা দিয়ে আপনারা জানেন যদি আমরা চাই যে আমি এটাকে খুব মুহূর্তের মধ্যে আমি এই যে এটা তৈরি করে ফেলবো, খুব দ্রুত সম্ভব, 1 সেকেন্ডের ভিতরেও হয়ে যেতে পারে বা 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ধরেন এই যে আমি এখান থেকে যদি এরকম শুরু করি, বিসমিল্লাহ, যে এরকম দেখলাম, এরকম দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম, আমার 4 কোণা আঁকা হয়ে গেল। তাহলে দেখুন লক্ষ্য করে যে এটি আমাদের জন্য একটি জরুরি সামান। তাহলে আমরা কলম রাখছি এবং আমাদের হার্ডবোর্ড রাখলাম এবং রেখা টানা কাগজ রাখলাম, আর এই 4 নম্বর এই চতুর্ভুজ স্কেল রাখলাম। আমাদের 5 নম্বর আরেকটা সামান রাখবো, সেটি হচ্ছে এই যে এরকম ছোট একটা স্কেল রাখবো আমরা। এই যে ছোট স্কেলটা, এই স্কেলটা এটারও কিছু ফায়দা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্কেলের মধ্যে অনেকগুলো বিষয় রয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এই যে দেখুন এই যে একটা 3 কোণা একটা আছে, আমরা আমার যে কয়েকটা পয়েন্ট আমি লিখবো, চাইলে কিন্তু আমি এই যে এটাকে যদি আমি ব্যবহার করি তাহলে এরকম 3 কোণা করে আমি কিছু পয়েন্ট করে কথাগুলো লিখতে পারবো, এবং চাইলে এটার ভিতরে আমি নাম্বারিং করতে পারবো। তাহলে এটা আমাকে অনেক সহযোগিতা করছে। এই চাইলে এরকম গোল করেও দিতে পারবো, আরও এরকম করে দিতে পারবো, বিভিন্ন চিহ্ন এখানে দেওয়া আছে, এই যে এখানে এরকম, এগুলো দিয়েও কিন্তু আমি আমার লেখাটাকে সাজাতে পারছি। তাহলে এই যে এটা আমার কাজে লাগে। এবং এই যে দেখুন আপনি 1 নং প্রশ্নের উত্তর লিখেছেন, আপনি যদি এই 1 নং প্রশ্নের উত্তর এটা দিয়ে দাগ দেন তাহলে একটু হালকা ঢেউ হয়ে যাবে, এবং আপনি একটা টান দিলেই হয়ে যাচ্ছে। যখন আপনি হালকা টান করে দিবেন আর এখানে কিন্তু ঢেউ করে আপনার নিচে এরকম একটা দাগ হয়ে যাবে। তাহলে এই যে দেখুন আমরা যে সামানগুলোর কথা বলছি, 10টি সামানের কথা বলবো। হার্ডবোর্ড, 4টি কলম, রেখাটানা বোর্ড পেপার, চতুর্ভুজ স্কেল এবং এটি ছোট স্কেল, এবং আমার সাথে প্রবেশপত্র। এবং 7 নম্বরে 2টা সামান, সেটা হচ্ছে কেউ রাখতে পারে ঐচ্ছিক একেবারে, এবং পরীক্ষার হলে নিয়ম যদি থাকে, ফ্লুইড কালি এবং ক্যালকুলেটর। যাদের প্রয়োজন হবে ক্যালকুলেটর রাখবো, আর ফ্লুইড কালি। মনে রাখতে হবে এই 2টার বিষয়েই, এগুলোর বিষয়ে কোনো পরীক্ষার হলে আলাদা বিধিনিষেধ থাকে। আমাদের বোর্ডের থেকেও ফ্লুইড বিষয়টাকে অনুমোদিত, যতটুকু আমি জানি যে অনুমোদিত নয়। এবং আপনার কোনো জায়গায় যদি ভুল হয়, আপনি ফ্লুইড দিয়ে অনেক সময়, বিশেষ করে যদি আপনি বেশি মাত্রায় ফ্লুইড ব্যবহার করেন তাহলে আপনার খাতার সৌন্দর্য নষ্ট হবে, আর কিছু হবে না। আপনি চাইলে যেটাতে ভুল হয়েছে একটা টান দেন, 1টি বা 2টি,
এটাকে একে ঝুঁকে একেবারেই করে না ফেলা, হ্যাঁ এরকম। এবং দেখুন আমি এ পর্যন্ত 7 নম্বরে ফ্লুইড, 8 নম্বরে ক্যালকুলেটর বলেছি, আর এই 9 নম্বরে হচ্ছে এই যে এরকম একটা স্টাপলার রাখুন। যদিও সমস্ত পরীক্ষার হলেই স্টাপলারের ব্যবস্থা আছে, কিন্তু আমাকে কেন এটার জন্য আবার একটু সময় ব্যয় করতে হবে? আমি দাঁড়িয়ে থাকবো, কখন আসবে বা ওনার কাছে আমি যাব, প্রয়োজন নেই। এই যে দেখুন একটা ছোট্ট স্টাপলার, কিন্তু এটাতে কিন্তু বড় পিন কিন্তু ছোট না, পিন বড় কিন্তু দেখতে একটু ছোট। তাহলে আমার কাছে একটা স্টাপলার থাকুক, যখন আমার লেখা শেষ আমি স্টাপলার করে নেব। তাহলে আমি যদি একটি স্টাপলার রাখি, এটিও আমার জন্য অনেক সহযোগিতার একটা কাজ হয়ে যাবে। আর আমার এই প্রতিদিন এই সমস্ত সামানপত্র কে গুছিয়ে দিবে, কে এগুলো নিয়ে ফিকির করবে? তো চলুন আমার সামান আমি গুছিয়ে রাখবো। এই সবগুলো সামানকে আমি একত্র করে এগুলোকে এরকমের একটা ব্যাগ রেখে দিলাম, বা অন্য কোনো ব্যাগও হতে পারে। তাহলে আমি আমার সমস্ত সামানপত্র, আরও ছোটো ব্যাগও হতে পারে, এরকম সব সামানপত্রকে আমি একটা ব্যাগে এরকম রেখে দেব। একেবারে যেগুলো আছে যদি এরকম বড় হয় তাহলে একেবারে আপনার হার্ডবোর্ড সহ। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রবেশপত্রটা যেন হারিয়ে না যায়, এটা নিয়ে যেন আমাকে কোনো পেরেশানি না করতে হয়। আপনি চাইলে এই পেছনের দিকে কিংবা ভেতরে এখানে একটা আপনার প্রবেশপত্রটাকে আপনি কস্টেপ দিয়ে একেবারে এখানে সেটে ফেলুন। তাহলে যখনই আপনি পরীক্ষার হলে যাবেন আপনি এটা দেখিয়ে দিন, এবং আপনাকে কোথায় গেল প্রবেশপত্রটা, এটাকে প্রতিদিন এটাকে আবার আলাদা করে হেফাজত করা, এগুলোর কোনো প্রয়োজন হবে না। আপনি বোর্ডের সাথে এটাকে একদম সেটে ফেলুন প্রথম দিনই, কস্টেপ দিয়ে এটা আপনি একদম এখানের সাথে একেবারে এঁটে নিন, তারপরে এটাকে আপনি রেখে দিন। তাহলে যেটা হবে, আপনার এই সবগুলো নিয়ে আপনি প্রত্যেক দিন হলে চলে যাবেন, এবং আপনাকে এই নিয়ে কোনো রকমের পেরেশানি করতে হচ্ছে না, এবং আপনার এই নিয়ে কোনো টেনশন নেই। তো যাই হোক, আমাদের প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমাদের এই আগের দিনের আসরের পর কি কি কাজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদেরকে এই 3 নম্বর কাজটা এটি করতে হবে যে আমাদের এই সামানপত্রগুলোকে আসরের পরে সংগ্রহ করে নিতে হবে। দেখুন এরপরে 4 নম্বর যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমার এই সামানগুলো, এটা যেন না হয় আমি এক এক দিন এক এক জায়গায় রাখি, না, আমি একটা হেফাজত হয়, সংরক্ষিত থাকে এমন কোনো জায়গায় আমি নিয়মিত সেখানে রাখবো, এবং প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে একটা চেক দিয়ে নিব। যদিও এটা সংরক্ষিত জায়গায় ছিল, কোনো রকমের হেরফের হয়নি, এটা করব। এবং পরীক্ষার হল থেকে যখন আমি বের হয়ে আসব, গুনে গুনে আমার 10টা সামানকে আমি নিয়ে আসবো, গুনে গুনে। যেটা হবে তাহলে ওই যে অনেক ছাত্ররা এরকম করে, ওই যে আমি রেখাটানা কাগজটা দেখালাম, এরকম কত পরীক্ষার্থীকে আমরা পরীক্ষার হলে পেয়েছি, খাতার মধ্যে যখন খাতা দেখতে যাই দেখি তার রেখাটানা কাগজ সহ সে পিন আপ করে ফেলেছে। কেন হলো এটা? ওই যে সে তার সামানগুলোকে চেক করে নিয়ে আসে না, এবং এই যে জায়নামাজ ফেলে চলে আসে, হ্যাঁ, এটাকে পিন আপ করে দিয়ে দেয়, কিছু কলম হয়তো রেখে চলে আসে, পরীক্ষার হলে এগুলো পাওয়া যায়, যখন ঝাড়ু দেয় সবগুলো ফেলে দেয়, তো এটা নিয়ে তার একটু কষ্ট হয়। তো চলুন আমরা এই কাজগুলো যেন না হয়, প্রতিদিন আমি আমার সামানগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখবো। পরীক্ষার দিনগুলোতে মনে রাখতে হবে, সে সময় যেন এমন না হয় আমরা আমাদের পরীক্ষক নিগরান যারা আছেন, যারা দায়িত্ব পালন করেন পরীক্ষার হলে, তাদের থেকে এরকম ছাত্রের কথাও পাওয়া যায় যার সাথে যখন প্রশ্ন নিয়ে দাঁড়ায় তার সাথে কথা বলা কষ্টকর হয়ে যায়। কেন? তার দাঁত থেকে দুর্গন্ধ আসছে, তার পোশাক ওরকম না, কারণ সে পরীক্ষার নিয়েই শুধু ব্যস্ত ছিল, নিজেকে সে সময় দেয়নি। আপনি কাজ করুন, আপনি পরীক্ষার জন্য যেই পরিমাণ জামা প্রয়োজন হবে সেগুলো আগে থেকেই ইস্ত্রি করে রেখে দিন। ওই দিন আপনি সেই কাপড়গুলোকে চেক করে নিন। উদাহরণস্বরূপ আপনার 8 দিন পরীক্ষা হবে, আপনি 4টা জামা রেডি করে রেখে দিন, 2 দিন করে একটা জামা আপনি পরিধান করবেন। তো এগুলো আমরা ওই দিন সব প্রস্তুত করে রেখে দিব। 6 নম্বর, মাগরিবের পর আমরা চলে আসলাম, আসরের পর আমাদের কাজ শেষ, পরীক্ষার আগের দিন মাগরিবের পর। বুঝতেই পারছেন যে আজকের সময়টা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মাগরিবের পর কী পড়ব? আজ আমরা আমাদের চূড়ান্ত মনোযোগ নিয়ে আসলে পড়াশোনার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, এবং যেন অল্প সময়ে যেন আমি অথই সাগর পাড়ি দিতে পারি, আমার মনোযোগের মধ্যে এই পরিমাণ শক্তির সঞ্চার ঘটাবো যেন আমি অল্প সময়ের মধ্যে বিরাট পুঁজি জমিয়ে ফেলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী ভাই, আপনার জন্য আজকের দিনের আমাদের 7ম পরামর্শ হচ্ছে যে আপনি কখন ঘুমাতে যাবেন, আজ কটা পর্যন্ত পড়বেন। সমস্ত শিক্ষাবিদগণ, আমি এক পর্যন্ত পাইনি কোনো শিক্ষা বিশেষজ্ঞ পরীক্ষার আগের রাতে অনেক বেশি পড়াশোনার কথা বলেছেন, বরং কেউ কেউ এতটা কম বলেছেন আমি যদি সেটা উল্লেখ করি আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। আলী তানতাবি, ওনার একটি লেখা আমি পরীক্ষা বিষয়ক পড়ছিলাম, তিনি সেখানে, এবং এই লেখাটি আপনারা মান নাস কিতাবের মধ্যে এসেছে, আপনারা পড়েও থাকতে পারেন অনেকে। পরীক্ষার আগের রাতে অনেক বেশি পরিশ্রম করার কথা যেমন বলবো না, তবে এটাও বলবো না যে আপনি নিশ্চিন্ত থাকুন সেই দিন, একদম পড়াশোনা কম করুন, শিথিলতা করুন, সেটা বলবো না, তবে বেশি যেন না হয়।
সেদিন 11টার চেয়ে বেশি তো হওয়াই উচিত নয়, আরও আগে হতে পারে, এর চেয়ে পরে নয়। হ্যাঁ, সেই দিন আমরা দেখুন, পরীক্ষা তো কোনো দুর্বল মানুষের কাজ নয়, কোনো দুর্বল শরীরের কাজ নয়, এটি তো সতেজ মেধার কাজ, শারীরিক শক্তি সহ মনের শক্তি নিয়ে কাজ করার বিষয়, যেন আমার শরীর মেধা সবগুলো শক্তিশালী থাকে। তো চলুন পরীক্ষার আগের রাতে যেন আমরা অনেক বেশি রাত জাগ্রত না থাকি, সেই কাজটার প্রতি আমরা একটু খেয়াল রাখবো। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি, আপনি যদি সফল হতে চান, আমি অত্যন্ত গুরুত্বের সাথে এখনকার পয়েন্টটা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেন এমনভাবে পড়াশোনা করবেন যেন আপনি ঘুমানোর আগে আপনার কিতাবটি খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। এইটা যদি আপনি করতে পারেন, আপনি অনেক অনেক বেশি সফল হবেন, অনেক বেশি সফল হবেন। অর্থাৎ পরীক্ষার সময়ের পুরো সমস্ত দিন আমাদের কাজটা কী হবে জানেন? পরীক্ষার আগের রাতে ঘুমানোর আগে আমার কিতাব খতম দিয়েই আমি ঘুমাবো। পরীক্ষার আগের রাতে ঘুমানোর আগে এক খতম দিয়ে ঘুমাবো, সকালে আরেকবার রিভিউ করো। এই দুটা কাজ আমরা করব। কিভাবে করব সেটা আমি মাঝখানে অপ্রাসঙ্গিক হলেও একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে পরীক্ষার আগে, এই যে ধরুন আমরা প্রথম দিন তো আমার সহজ, যে আমি এতটুকু আগে শুরু করে দিব যেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। অন্য দিন কী করব? অন্য দিন যেটা করব, এই যে দেখুন, পরীক্ষার হল থেকে আমি এসেছি, আমার এই সামানটা যেখানে রাখার কথা সেখানে রেখে দিয়েছি, ঠিক এক হাতে রাখবো, আর এক হাতে আমি কিতাবটা নিয়ে খুলে পড়তে বসে যাব, আমার পড়া শুরু হয়ে যাবে। যেমন ধরুন আপনার পরীক্ষা শেষ হয়েছে 11টা বাজে, তাহলে আপনি কাজ করুন, কোনোভাবে হয়তো 15 মিনিট গেল, 11:15 বাজে আপনি পড়তে বসে যান, আপনি 12টা পর্যন্ত পড়ুন, 12টা থেকে 1 ঘন্টা বিশ্রাম করুন। তাহলে কি হবে? এই যে একটা সময় আপনি কাজে লাগিয়ে ফেলেছেন। আপনি দরকার হলে আপনার সিট, যেখানে আপনি এখন বিশ্রামের সময়, আপনার সিটটা আপনি বিছিয়ে সেখানেই বালিশের উপরে বসে আপনি পড়াশোনা করুন, 1 ঘন্টা পড়াশোনা করেন, তারপর আপনি ঘুমান। এরপর ওই যে আগে যে আমরা সময়ের ভগ্নাংশকে কীভাবে কাজে লাগাতে হয় এই নিয়ে আমরা পেছনে কথা বলেছিলাম, আপনি এগুলোকে কাজে লাগান। নামাজের আগের পরের সময়, হ্যাঁ, আসরের পরের সময় সহ বিভিন্ন কী সময় আছে, সবগুলো সময়কে আপনি সুন্দরভাবে কাজে লাগান। আমরা পূর্বে যেভাবে বলেছি সেভাবে আপনি কাজে লাগিয়ে নিন, তাহলে ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনি খতম করতে পারবেন। শরহে বেকাব পর্যন্ত জামাতের সকলেই এটা পারবে। এটা আমি শুধু আপনাদেরকে কোনো থিওরিক্যালিভাবে বলছি না, বরং আমার এ বিষয়ে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আছে। শরহে বেকা পর্যন্ত যদি কেউ চায় যে রাতে ঘুমানোর আগে খতম দিতে পারবে, এটা সম্ভব। তো সুতরাং আপনারা আশা করছি এই বিষয়গুলোকে করবেন। এবং এই বিষয়ে আমাদের 8 নম্বর এবং শেষ পরামর্শটা সেটা হচ্ছে যে আমরা আসলে যেন পরীক্ষার সময়ও নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি, এমন যেন না হয় বেশি পরিশ্রম করতে গিয়ে আমি অসুস্থই হয়ে পড়লাম, পরীক্ষাই দিতে পারলাম না, তাহলে আমি কিভাবে আমার মেধার জানান দিতে পারবো। চলুন এখন আমরা এই অধ্যায়ের সর্বশেষ আলোচনাতে চলে যাচ্ছি। সেটি হচ্ছে পরীক্ষার দিন সকালবেলা। পরীক্ষার দিন সকালবেলা আমরা কি করব? পরীক্ষার দিন সকালবেলা আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু আগেই বলেছি রাতে কিন্তু আমরা কিতাব খতম করে ফেলেছি, তাহলে সকালে আমার কাজ রইল কি কি? এই কাজগুলো। 1 নম্বর, এখন সকালবেলা আমার কাজ হচ্ছে রিভিউ করা, পেছনের পড়াগুলো করা। যদি আমি এক খতম আরেকবার দিতে পারি, সময় আরও কিছু থাকে, ওই যে সফহা উল্টে পৃষ্ঠা উল্টে আমরা সেটা করে নিব। দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কমপক্ষে আধা ঘন্টা আগে আমরা পড়াশোনা একদম ক্লোজ করে ফেলবো, আধা ঘন্টা আগে। এই মুহূর্তে আধা ঘন্টা আগে আমরা যে কাজগুলো করব, 1 নম্বর নাস্তা করে ফেলব, দ্বিতীয় অবশ্যই ওযু ইস্তেঞ্জা করে নিব, 3 নম্বর 2 রাকাত নামাজ পড়ে নেব, 4 নম্বর একেবারে মন খুলে দোয়া করব। আমি এই মুহূর্তে এসে একটু স্মরণে পড়ছে আমাদের উস্তাদে মুহতারাম ইসহাক ফরিদি রহিমাহুল্লাহ, হযরতুল আল্লামা ইসহাক ফরিদি রহিমাহুল্লাহ। তিনি আমাদেরকে বারংবার এই ঘটনা শুনিয়েছেন যে তিনি তার ছাত্রকালীন, তিনি যখন ছাত্র ছিলেন তখন তিনি এরকম পরীক্ষার দিন সকালবেলা তিনি গোসল করতেন, তিনি একেবারে মাথায় তেল দিয়ে খুব ধীরে সুস্থে ইতমিনানের সাথে তিনি পরীক্ষার হলে যেতেন, কোনো রকমের তাড়াহুড়া তার মধ্যে ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরাও যেটা দেখেছি, যদি কেউ সময়কে যথাযথ কাজে লাগায় এটি কোনো বিষয় না, এটি করা যাবে। দেখুন এখানে আমি আপনাদেরকে 2-1টা বিষয় একটু কোট করছি এবং বিশেষ গুরুত্বের সাথে একটু বলতে চাচ্ছি। তার মধ্যে রয়েছে নাস্তার বিষয়টা। আপনি সকালবেলা অবশ্যই নাস্তা করে যাবেন। যারা নাস্তা করে যায় না, আমরা তাদের কয়েকটি ক্ষতি লক্ষ্য করেছি। 1 নম্বর হচ্ছে, সে যখন পরীক্ষার হলে যায়, ওই যে সে না খেয়ে যাওয়ার কারণে তার পেটের ক্ষুধা, সে বুঝতেই পারছে না তাকে কি কি ক্ষতি হয়ে যাচ্ছে। সে নাস্তা না করে যাওয়ার কারণে ওখানে গিয়ে তার ব্রেন অনেক সময় একদম মজবুত পড়া জিনিস সে ভুলে গেছে,
বিষয়টা কি হয়েছে জানেন? আসলে সে তার মেধা এখন কম কাজ করছে, কারণ সে খাওয়া দাওয়া করেনি। তার শরীর এবং মেধা উভয়টা একসাথে কাজ করছে না বেশি একটা। এবং অনেক সময় এমনও হতে পারে চিনচিন করে একটু মাথা ব্যথা করবে। আমরা এমন ছেলেকেও দেখেছি যারা পরীক্ষার হলে একটু ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সে আগের রাত্র সকালবেলার এই কাজগুলো সে ঠিকমতো করেনি। সুতরাং প্রিয় ছাত্র ভাইরা, আমরা আশা করছি আপনারা এই কাজগুলো করবেন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার আসবে এই বিষয়গুলোকে। এবং ইস্তেঞ্জা করে ওযু করে আপনি যাবেন। দেখুন পরীক্ষার হলের সময়টা আপনি চিন্তা করে দেখুন, এটি কত মূল্যবান সময়। এই সময়টা কি এই কাজের জন্য উপযুক্ত যে আপনি সে সময় ইস্তেঞ্জায় যাবেন? যদিও সুযোগ থাকে পরীক্ষার হলে যে আপনার প্রয়োজন হলে ওনারা সুযোগ দিবেন, কিন্তু এই কাজের জন্য তো আমার পরীক্ষার হল নয়। সুতরাং আমরা আগেই ওযু ইস্তেঞ্জা করে পুরোটা সময় যেন আমি আমার খাতায় উত্তরপত্রের জন্য আমি দিতে পারি, সেজন্য আমাদের একটা চেষ্টা থাকবে। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, তো চলুন এবার আমরা আমাদের পরের যে বিষয়টায় যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা যখন পরীক্ষা ভীতি, এটি এমন একটা বিষয় যেটা আমরা থাকবেই মানুষের মধ্যে, পরীক্ষার ভীতি একটা আছে, তবে এটিকে জয় করা হচ্ছে কাম্য, এটি যেন না থাকে সেটি হচ্ছে কাম্য। আমরা এমন ছাত্রকে দেখেছি যারা অত্যন্ত সফল হয়েছে, বোর্ড পরীক্ষায় তারা ফার্স্ট হয়ে গেছে, সারা বাংলাদেশে 1 নম্বর হয়ে গেছে। আমরা তাদের কয়েকটা গুণ লক্ষ্য করেছি। আশা করছি আওয়ার ইসলামের দর্শকবৃন্দ এবং ছাত্র ভাইরা বিশেষ করে তাদের থেকে উপকৃত হবেন। আমরা দেখেছি এমন কিছু ছাত্রকে আমরা বলতাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে আমার এক সহকর্মী যে একজন ছাত্রকে দেখিয়ে বলেছিল যে এই ছাত্রটা যখন পরীক্ষার হলে আসে মনে হয় যেন সে তার মাথাকে ফ্রিজিং করে এসেছে, তার মাথায় একটা এসি বসিয়ে এসেছে, একদম ওই সময় যেরকম ঠান্ডা থাকে তার মাথায় এরকম ঠান্ডা। সে খুব ইতমিনানের সাথে পরীক্ষার হলে প্রবেশ করে, শুরু থেকে এসে শেষ পর্যন্ত তার লেখার মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম আসে না। শুরুর পৃষ্ঠা বেশি সুন্দর, শেষ পৃষ্ঠা কম সুন্দর, এরকম হয় না। দেখুন এগুলো সফলতার একদম রাজ, ভিতরের গোপন রহস্যের মতো করে এই বিষয়গুলো। তো প্রিয় ছাত্র ভাইরা, যে কথাগুলো বলছি সেটি হচ্ছে যেন আপনার মধ্যে কোনো চিন্তার ছাপ দেখা না যায়। এবং আপনার জন্য আজকের এই বিভাগের সর্বশেষ পরামর্শ, শিক্ষা বিশেষজ্ঞগণ বলেন যে পরীক্ষা যখন হবে, পরীক্ষার শুরুর পূর্বে অস্থির চিত্তে পড়তে থাকা 4টা কাজ ক্ষতিকর। এই 5ম নম্বরে এসে সেই 4টি কাজের কথা আমি বলছি যেগুলো আপনাদেরকে ক্ষতি করবে। 1 নম্বর হচ্ছে সেই সময় খুব অস্থির হয়ে পড়তে থাকা, সময় নেই, শেষ, এখন খুব পড়তে হবে, পৃষ্ঠা উল্টাচ্ছে, পেরেশান হচ্ছে। আপনি জানেন এগুলো একটু পরে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। দ্বিতীয় হচ্ছে সবার সাথে এখন সে এত দেরি করে ফেলেছে, এখন সবার সাথে সময় শেষ হয়ে যাচ্ছে, ধাক্কা ধাক্কি করে সে পরীক্ষার হলে যাচ্ছে। দেখুন নামাজের মধ্যেও কিন্তু মাসালা এটি আছে। কেউ যেন এরকম তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে নামাজে না আসে। কেন আসে জানেন? ওই নামাজের মধ্যে তার মনোযোগ স্থির হবে না। আপনি চিন্তা করে দেখেন পরীক্ষার হলে মনোযোগের প্রয়োজন আছে কিনা। সুতরাং পরীক্ষার হলেও যেন আমরা এরকম ধাক্কা ধাক্কি পেরেশানি করে না আসি, এবং প্রয়োজনীয় সামানপত্র খেয়াল করে না আনা। এবং সর্বশেষ যে বিষয়টি, পূর্ব থেকে অবসর হয়ে, ওই যে আধা ঘন্টা আমরা অবসর হয়ে যেতে বলেছিলাম, আধা ঘন্টা আগে যদি আপনি অবসর না হন, এই যে অবসর না হয়ে সে একটা ব্যস্ত মনোযোগ নিয়ে সে এসেছে, এই প্রত্যেকটা বিষয় আমাদের শিক্ষার্থীদেরকে ক্ষতি করে। আশা করছি আমাদের ছাত্র ভাইরা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে যদি উপকারী হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোকে কার্যকর করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।